সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফাতুন্নেসা মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রী যাদব চন্দ্র শীল, প্রভাষক বাংলা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমাদের অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই নিয়মিত দেখছো। আমি তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের তোমরা জানো যে আমি সমাস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সমাসের প্রায় শেষ করার চেষ্টা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যেটা আলোচনা করব, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস আর অব্যয়ীভাব সমাস। এই তিনটি বিষয় আমাদের বাকি ছিল, আমরা এগুলো নিয়ে দেখি আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে তোমাদেরকে জানাই যে তৎপুরুষ সমাস, আসলে তৎপুরুষ সমাস আমাদের বলেছিলাম যে আসলে একটা পরপদ প্রদান। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে সমাজকে মূলত যদি অর্থ নির্ভর সমাজ চিন্তা করি তাহলে সমাজকে চার ভাগে ভাগ করা যায়। তার মধ্যে পরপদের প্রধান হচ্ছে তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস আর কর্মধারয় সমাস। আমাদের এখানে একটি বিষয় দেখতে হবে যে এর সমস্ত পদে যে আমরা দেখব এর প্রভাব পড়বে পরপদের অর্থের। হ্যাঁ, পরপদের অর্থ আমরা যদি একটু বলি, যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এখানে দেখো যে দুঃখ, মূল বিষয়টা হচ্ছে দুঃখ। হ্যাঁ, এইটার উপরে জোর দেওয়া হয়েছে, ইফেক্ট করা হয়েছে, তার মানে এটা তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাসে কাকে বলে আমরা সে বিষয়টা একটু ক্লিয়ার হই যে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্যযুক্ত যে সমাস তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসকে বিভক্তি অনুপাতে, তোমরা নিশ্চয় বিভক্তিগুলো জানো যে ক্রিয়া বিভক্তি এবং শব্দ বিভক্তি, দুই ধরনের বিভক্তি আছে। ক্রিয়া বিভক্তি নয়, এখানে আমরা শব্দ বিভক্তিগুলো কাজ করবো। শব্দ বিভক্তি আমরা জানি যে কয়েক প্রকার, 7 প্রকার। আমরা এই শব্দ বিভক্তিগুলো প্রথমে শূন্য বিভক্তি, তারপরে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই বিভক্তিগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো। তারপর আমি তোমাদেরকে তাতে কিছুটা আলোচনা করি। যেমন দ্বিতীয় বিভক্তি কি? কে রে। এখানে দ্বিতীয় বিভক্তি কে রে। আর যদি আমরা শূন্য বিভক্তিগুলো বলি, সেখানে শূন্য, অ, হস্যই, এগুলো হচ্ছে শূন্য বিভক্তি হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয় বিভক্তির ভিতরে রয়েছে কে রে। হ্যাঁ, আমরা যদি এটাকে বহুবচন করি, দিগকে, দিগরে, দিগদা ইত্যাদি। এরপরে আছে তৃতীয় বিভক্তি, সে দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থ বিভক্তি কে রে, এখানে সম্প্রদান অর্থ হতে হবে। পঞ্চমী বিভক্তি হতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি রয়ে, সপ্তমী বিভক্তি হচ্ছে এতে, এতে ইত্যাদি। আমরা এই বিভক্তিগুলোর লোপ হয়ে, যে পূর্বপদের বিভক্তিগুলো লোপ হয়ে সমাস, যে তৎপুরুষ সমাস সংগঠিত হয়, এই জন্য তাদেরকে বলা হচ্ছে, তাদের নাম অনুসারে তৎপুরুষ সমাসগুলোর নামকরণ করা হয়েছে। আমরা এখানে শ্রেণী বিভাজন করা হয়েছে। যেমন দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। আবার তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় বিভক্তিগুলো লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস সংগঠিত হবে তাকে বলবো আমরা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন আমরা এখানে বলি ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা। হ্যাঁ, চতুর্থী তৎপুরুষ সমাসে কে রে, অর্থাৎ এখানেও দ্বিতীয় বিভক্তির মতনই অনেকটা, তবে এখানে সম্প্রদান অর্থে, যে অর্থাৎ যেটাকে দান করা হবে, যার জন্য কোনো কিছু প্রত্যাশা করা যাবে না, এমন অর্থে আমরা সেটাকে সম্প্রদান বলবো। যেমন এখানে চতুর্থী আর দ্বিতীয়ের ভেতরে এইটুকুই পার্থক্য রয়েছে। তোমাদের আরেকটি উদাহরণ দিই এখানে, যেমন গুরুকে দত্ত, গুরু দত্ত মানে গুরুকে যদি তুমি কোনো কিছু দান করো, তার বিনিময়ে তুমি কোনো কিছু প্রত্যাশা না করেই দান করো, এই ধরনের বিষয় তাকে বলা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এই ক্ষেত্রে তোমার চতুর্থী আর দ্বিতীয়ার একটু বিষয় তোমরা খেয়াল করো। আমরা দ্বিতীয়ায় আমরা কে রে পেয়েছি, চতুর্থীতেও কিন্তু ঠিক একই অবস্থা কে রে, কিন্তু এখানে সম্প্রদান, এই কথাটা বারবার বলছি, মনে রাখতে হবে তোমাদের। আরেকটি বিষয়, দ্বিতীয় ব্যক্তি অর্থ কিন্তু তোমার দ্বিতীয় হয়ে থাকে। যেমন চির দুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী, চির দুঃখী, এই ক্ষেত্রে ব্যক্তি অর্থে সেটা দ্বিতীয় হয়। আবার চতুর্থীতে আরেকটি অর্থে কিন্তু চতুর্থী হয়, সেটা হচ্ছে জন্য বা নিমিত্ত অর্থে, জন্য বা নিমিত্ত, এই কথাটি তোমাদের মনে রাখতে হবে। এছাড়া কিন্তু বিভক্তি দেখেই তোমরা চিনতে পারবে যে এটা। যেমন আমরা যদি বালিকা বিদ্যালয় বলি, বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, ডাক মাসুল ইত্যাদি।
তাহলে আসো শিক্ষার্থীবৃন্দ, পঞ্চমী তৎপুরুষ সমাস কি? পঞ্চমী বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হবে তাকে পঞ্চমী তৎপুরুষ, যেমন বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত। ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলবে। এবার সপ্তমী হচ্ছে সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে মানে তৎপুরুষ সমাস হবে তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলবে। অলুক তৎপুরুষ সমাসে এসে আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে কোনো বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ পূর্বপদে কোনো বিভক্তি লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হবে সেটা অলুক। উপপদ তৎপুরুষ সমাস, এখানে এসে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। এখানে উপপদ অর্থাৎ কৃদন্ত শব্দের পূর্বে, কৃত প্রত্যয়ান্ত শব্দের পূর্বে যদি একটি উপপদ বসে, মানে একটি অর্থযুক্ত শব্দ বসে, তাহলে তাকে কৃদন্ত পদ শব্দ উপপদ তৎপুরুষ বলা হয়। যেমন আমরা বলি যে পকেট মার, এই মার শব্দটা হচ্ছে কৃদান্ত শব্দ, তার আগে পকেট শব্দটা ব্যবহৃত হয়েছে যার নিজস্ব অর্থ আছে, তাই এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ। আমরা পকেট মার, তাহলে এটা হবে কি? পকেট মারে যে, পকেট মার। তারপরে আমরা আরো বলতে পারি পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ ইত্যাদি। আপনার আছে নয় তৎপুরুষ, অর্থাৎ নেতিবাচক অর্থ যদি গ্রহণ করে, পূর্বপদে নেতিবাচক অর্থ গ্রহণ করে ন, নে, না ইত্যাদি ব্যবহার করে যে যে তৎপুরুষ সমাস হবে তাকে নয় তৎপুরুষ বলবো আমরা। যেমন অবিচার, ন বিচার, অবিচার ইত্যাদি। প্রাদি সমাস, এই প্রাদি সমাসটাকে বলা হয় প্র, পরা ইত্যাদি উপসর্গ পূর্বপদে যুক্ত হয়ে যদি কোনো সমাস সংগঠিত হয় তবে তাকে প্রাদি সমাস বলবো। যেমন আমরা বলতে পারি প্রজে, ভাত, প্রভাত ইত্যাদি, বা প্রকৃষ্ট রূপে ভাত, অর্থাৎ এখানে পূর্বপদের অর্থ থেকে যে ভাত বা প্রকাশিত অর্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ বা দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৎপুরুষ সমাস সংক্ষেপে আলোচনা করলাম। এবার আসে আমরা বহুব্রীহি সমাস কি। বহুব্রীহি সমাসের একটি বিষয় আমরা বলেছিলাম যে বহুব্রীহি কোনো পদের অর্থই প্রধান নয়, অর্থাৎ পূর্বপদ বা পরপদের কোনো অর্থেও প্রাধান্য না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ গ্রহণ করলে তাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস, অর্থাৎ বহুব্রীহি আছে যার বহুব্রীহি, অর্থাৎ বহুব্রীহি, এই বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, বহু ধান আছে যার, কিন্তু আসলে এখানে অর্থ কিন্তু অন্য একটি ভিন্ন একটি অর্থ গ্রহণ করা হয়, ধনী অর্থে বহুব্রীহি শব্দটি ব্যবহার করা হয়, অর্থাৎ ধান অর্থে কিন্তু এখানে আসেনি। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বহুব্রীহি সমাসের বেশ কয়েকটি শ্রেণী বিভাজন লক্ষ্য করি। তার মধ্যে রয়েছে সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, নয় বহুব্রীহি, সংজ্ঞাবাচক বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি ইত্যাদি। সমানাধিকরণ বহুব্রীহি, এই সমানাধিকরণ বহুব্রীহি হচ্ছে পূর্বপদ যদি বিশেষণ হয়, পূর্বপদ বিশেষণ হবে, পরপদ বিশেষ্য পদ হবে, পরপদ বিশেষ্য, এবং আমরা দেখেছি সমানাধিকরণ যে বিভক্তি দুইটা প্রায় একই থাকবে, বিভক্তি দুইটি একই থাকবে তাহলে তাকে বিভক্তি সমান, অর্থাৎ দুইটা পদের বিভক্তি যেখানে সমান সেটাকে বলা যাবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এই ক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিলে আরো তোমরা ক্লিয়ার হবে বিষয়ে। যেমন নীল কণ্ঠ, নীল কণ্ঠ যার, নীল দেখো নীলটা হচ্ছে বিশেষণ, কণ্ঠ, আর আমরা এই ক্ষেত্রে শেষে সাধারণত বহুব্রীহি সমাস নির্ণয় করতে গেলে যার ব্যবহার করব, সেই ক্ষেত্রে নীল কণ্ঠ যার, নীল এবং কণ্ঠ এই দুইটা কিন্তু দেখো প্রায় বিভক্তি একই রয়েছে। এরপরে আসো ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহিতে হচ্ছে দুইটা পদই হবে বিশেষ্য, দুইটা পদই বিশেষ্য পদ হবে, দুইটা পদ বিশেষ্য পদ হয়ে যে বহুব্রীহি সমাস সংগঠিত হবে তাকে বলা যাবে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উদাহরণ হিসেবে, যেমন ৮০-তে ২০ যা, ৮০-তে ২০, ৮০ বলতে কি দাঁত, দাঁতে ২০ যা, তাহলে ৮০-তে দাঁতে তো ২০ অনেক কিছুর আছে, কিন্তু এখানে স্পষ্টভাবে আলাদা একটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করছে, আসলে একমাত্র সাপকে বোঝানো হয়। তাহলে ৮০-তে ২০ যা, ৮০-২০, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি, একই রকমের ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া, অর্থাৎ দুইটা ক্রিয়াপদ পাশাপাশি ব্যবহৃত হয়ে শেষে যদি প্রত্যয়ান্ত
অর্থাৎ প্রথমটা আ আসবে এবং শেষে হস্র ই ধ্বনির আগমন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাস বলব। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই আরো ক্লিয়ার হবে, যেমন চুলাচুলি, হ্যাঁ, চুলে চুলে যে লড়াই। প্রথমে দেখো সমস্ত পদে এসেছে আ, চুলা, তারপরে এসেছে চুলি, হস্যি, এই যে চুলাচুলি, তাহলে দুইটি যদি ক্রিয়া পদ বোঝায়, হ্যাঁ, হাতে হাতে যে লড়াই, হাতাহাতি বা ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। নয় বহুব্রীহি সমাস অর্থাৎ নেতিবাচক অর্থ গ্রহণ করে যে বহুব্রীহি সমাস, ন, নেই, না, নাই ইত্যাদি নেতিবাচক অব্যয় পূর্বপদে বসে যে বহুব্রীহি সমাস সংগঠিত হয়ে থাকে আমরা নয় বহুব্রীহি সমাস বলবো। যেমন নেই, হ্যাঁ, ন বিচার, অবিচার, আমরা এরকম বলতে পারি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আমরা আসো দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আর আমাদের দ্বিগু সমাসের কিন্তু একটু এখানে তুলনা করা দরকার আছে। দ্বিগু সমাসেও পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে কিন্তু তার শেষে সমাহার বা সমষ্টি থাকে, আর এখানে কিন্তু সেই ধরনের নেই, এখানে যার বা তার ব্যবহৃত হবে। যেমন দু নলা, দুই নল আছে যার, দু নলা ইত্যাদি। আর এরপর আছে সহার্থক বহুব্রীহি সমাস, স অর্থযুক্ত, হ্যাঁ, যে বহুব্রীহি সমাস তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলবো। যেমন সমান অর্থ যেমন বোঝায়, যেমন সহোদর, সমান উদর যার, হ্যাঁ, তাকে বলা হয় সহোদর। এরপরে আছে প্রত্যন্ত বহুব্রীহি সমাস। কিছু বহুব্রীহি সমাস আছে যেগুলো সমস্ত প্রদেশে প্রত্যয় যুক্ত হয়ে থাকে। যেমন এক চোখা, একদিকে চোখ যায়, এক চোখা, শেষে আ প্রত্যয় এসেছে এখানে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসে আমাদের অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস তোমরা জানো যে এটা পূর্বপদের অর্থ প্রদান, পূর্বপদের অর্থ, আর পূর্বপদে বিশেষ করে এখানে উপসর্গগুলো ব্যবহৃত হয়ে থাকে, পুরো, পরা, অপ, নি, এই ধরনের উপসর্গগুলো পূর্বপদে ব্যবহৃত হয়ে কিন্তু এই অব্যয়ীভাব সমাস সংগঠিত হয়ে থাকে। তাই পূর্বপদের এই অব্যয়পদেরই কিন্তু প্রাধান্য এখানে বিশেষ করে থাকে। তবে কয়েকটি বিষয়ের উপরে লক্ষ্য করা হয় এখানে। সেই বিষয়গুলো হচ্ছে বিপসা অর্থে, কখনো বিপসা মানে কোনো কোনো অর্থে, কখনো সমীপ্য বা সমীপে বা যেটা নৈকট্য অর্থে, কখনো অনতিক্রম্য, কখনো পর্যন্ত, অভাব, অভাব বা ক্ষুদ্র ইত্যাদি অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস সংগঠিত হয়ে থাকে। আমরা আসলে কয়েকটি উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করা যাবে। যেমন বিপসা বা কোনো অর্থে, যেমন দিন দিন, আমরা কি বলি দিন দিন, প্রতিদিন। এখানে দেখো দিন দিন, দিনের কোনো গুরুত্ব না দিয়ে এখানে প্রতি একটা পরেওয়ালা উপসর্গ, কিন্তু উপসর্গকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রতিদিন। তেমনি সমীপ্য অর্থে যদি আমরা বলি শহরের সামীপ্যে, উপশহর ইত্যাদি। তারপরে দেখো অনতিক্রম্যতা অর্থে বেলাকে অতিক্রম না করে, হ্যাঁ, উঠবেন। এরকম পর্যন্ত অর্থে আমরা যদি বলি পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক। এরকম অভাব অর্থে, হ্যাঁ, ভাতের অভাব, হাতে, হ্যাঁ। ক্ষুদ্র অর্থে আমরা যদি বলি, ক্ষুদ্র অর্থেও আমরা কিন্তু এটা বলতে পারি। তো দেখা গেল এভাবে আমাদের অব্যয়ীভাব সমাসগুলো সংগঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সমাস মোটামুটি আমাদের এখানেই শেষ হবে। আমি আরেকবার তোমাদের বলছি যে সমাস মূলত 6 প্রকার, কিন্তু এর অর্থ দিক থেকে একে 4 প্রকার, 4 ভাগে ভাগ করা যায়। অর্থনির্ভর সমাস, তাই তোমরা যদি অর্থ বুঝে সমাসকে দেখার বা চেনার চেষ্টা করো তাহলে সমাস আসলে নির্ণয় করা খুব একটা কঠিন নয়। তোমাদের সমস্ত পদগুলো থাকবে, সমস্ত পদগুলোকে বিশ্লেষণ করলেই তোমরা মূলত সমাস নির্ণয় করতে পারবে। আর বাসায় প্র্যাকটিস করবে, বই দেখবে, আর পাশাপাশি অনলাইন ক্লাসগুলো তোমরা ডাউনলোড করে তোমরা বারবার শুনলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে আমার ক্লাসে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, মাদককে না বলো, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো। ধন্যবাদ সকল শিক্ষার্থী এবং শুভারম্ভীকে। শুধু ক্লাস নিলাম,